আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সকলেই জানো যে সারা বিশ্বব্যাপী এখন করোনার নামক এক ভাইরাসের কারণে এই প্রাদুর্ভাবের প্রভাবে সারা বিশ্বব্যাপী এখন মানুষ গৃহবন্দী। এই ক্লান্তি লগ্নে বাংলাদেশ সরকারের নির্দেশ করবে শহরে ভূমি ও ক্যান্টনমেন্ট দপ্তর কর্তৃক আয়োজিত সেই ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি রেজাউল করিম, প্রভাষক ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রথম পত্রের অধ্যায় 8 অর্থাৎ লিগ্যাল অ্যাসপেক্ট অফ বিজনেস, ব্যবসায়ের আইনগত দিক নিয়ে। তো তোমাদের 30 মিনিট সময়ের জন্য ক্লাস চলবে। এর মধ্যে 25 মিনিট সময় আমি আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে খুব আলোচনাটা শুনবে এবং পরবর্তী 5 মিনিট তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত বা কোনো কিছু যদি বুঝতে হয় সেই বিষয়ে জানতে যেতে পারবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সুন্দরভাবে সমাধান করে দেওয়ার জন্য। ওকে, ওকে। তো আজকে আমরা এই অধ্যায় শেষে বা আজকের পাঠ এই অধ্যায় শেষে আমরা কিছু বিষয় জানতে পারবো। সেটা হচ্ছে প্রথমত ব্যবসায়ের বিভিন্ন আইনগত দিক ব্যাখ্যা করতে পারবো, প্যাটেন্ট ট্রেডমার্ক আইনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, প্যাটেন্ট ট্রেডমার্কের সুবিধা ব্যাখ্যা করতে পারবো, প্যাটেন্ট ও ট্রেডমার্ক নিবন্ধন করার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, কপিরাইট আইনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, কপিরাইট নিবন্ধন করার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, কপিরাইট ভঙ্গ করার পরিণতি ব্যাখ্যা করতে পারবে, ডিমান্ড ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, ব্যবসায় প্রতিষ্ঠানে বীমা করার প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, ব্যবসা ও পরিবেশ আইন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণের কারণ ও ফলাফল ব্যাখ্যা করতে পারবে, ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণ রোধে করণীয় চিহ্নিত করতে পারবে, আইএসও এর ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এবং সবশেষে বিএসটি এর ধারণা ও কার্যগুলি ব্যাখ্যা করতে পারবে। তো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায়ের আইনগত দিক। তোমরা জানো ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনার অধ্যায় 8 একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমাদের পরীক্ষায় অধ্যায় থেকে প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। সো খুব মনোযোগ সহকারে আলোচনাটা শুনবা এবং সবাই খাতা কলম রাখো নিজের কাছে, গুরুত্বপূর্ণ টপিকগুলো লিখে নেওয়ার চেষ্টা করো। চলো শুরু করা যাক। ব্যবসায়ের আইনগত দিক। শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসায়ের আইনগত দিক আলোচনা করার পূর্বে আমরা আলোচনা করি ব্যবসায়িক কাজ। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সেবা উৎপাদন, বন্টন ও বন্টন সহায়ক সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা। সংক্ষেপে করে বলতে গেলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা, রাইট? তো ব্যবসায়ের সাথে যেমন মুনাফা অর্জন জড়িত থাকতে হবে, যে মুনাফা অর্জন না থাকলে কোনো অর্থনৈতিক কাজে ব্যবসা হবে না, ঠিক ব্যবসাকে যদি আমরা ব্যবসা বলতে চাই সেক্ষেত্রে অবশ্যই তার ক্ষেত্রে আইনগত বৈধতা, যে আইনগত বৈধতা না থাকে সেক্ষেত্রে আমরা ব্যবসা বলতে পারবো না, সেটাকে আমরা অবৈধ ব্যবসায় বা ব্ল্যাক মার্কেটিং, কালোবাজারি। কেননা তোমরা জানো তোমাদের প্রিভিয়াস যে অধ্যায়গুলো যেখানে পড়ে আসছে সেখানে তোমরা জানো অংশীদারি আইন 1937 সাল, বাংলাদেশের কোম্পানি আইন 1994 সাল, বাংলাদেশে কোনো কোম্পানি গঠন করা এবং নিবন্ধন করতে গেলে 1994 সালের কোম্পানি আইন মেনেই গঠন এবং নিবন্ধন করতে হয়। তারপরে তোমার সমবায় সমিতি 2001 সালের আইন অনুযায়ী গঠিত হয়, 2004 সালের বিধি অনুযায়ী। এছাড়াও তোমরা জানো যে নতুন কোনো পণ্য যদি বাজারে ছাড়তে হয় সেটাতে বাংলাদেশের প্রতিষ্ঠান রয়েছে যার নাম হচ্ছে বিএসটি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। ওকে, সেটা সম্পর্কে
আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, তো চলো দেখি আমরা ব্যবসায়ের আইনগত দিক কাকে বলে। বৈধতার সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন আইনের বিষয় মেনে চলার প্রয়োজন পড়ে। এই সকল আইন মিলে ব্যবসায়ের যে দিক ফুটে ওঠে তাকে ব্যবসায়ের আইনগত দিক। অর্থাৎ ব্যবসায়ের বৈধতার জন্য আইনগত বিভিন্ন দিক মেনে চলার প্রয়োজন। বৈধভাবে ব্যবসা করতে চাই তাহলে অবশ্যই বিভিন্ন আইন মেনে চলতে হবে। এই সকল আইন মিলিয়ে একটা দিক বা একটা অ্যাসপেক্ট বা একটা পরিস্থিতি তৈরি হয় যাকে বলা হয় ব্যবসায়ের আইন। ওকে, তাহলে বৈধতার সাথে সম্পর্ক কি? আইন। আইনটা হচ্ছে ব্যবসায়ের বৈধতার সাথে সম্পর্ক। অর্থাৎ বৈধভাবে ব্যবসায়িক কার্যক্রম যদি পরিচালনা করতে চাও তাহলে বিভিন্ন আইন মেনে চলতে হবে। এই সকল আইন মিলিয়ে ব্যবসায়িক যে একটা দিক ফুটে ওঠে তাকে বলা হয় ব্যবসায়ের আইনগত দিক। তো দেখি এই ব্যবসায়ের আইনগত দিকের মধ্যে আমরা এই অধ্যায়ে কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানব। প্রথমত পেটেন্ট, দেন ট্রেডমার্ক, কপিরাইট, বীমা, পরিবেশ সংরক্ষণ আইন, আইএসও ও বিএসটিআই সম্পর্কে জানব। অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা ব্যবসায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন যেমন পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, বীমা আইন, পরিবেশ সংরক্ষণ আইন, আইএসও ও বিএসটিআই সম্পর্কে জানতে পারব। ওকে, চলো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেখি প্রথমত আজকে পেটেন্ট কাকে বলে, পেটেন্ট সম্পর্কে আলোচনা করি। ওকে, আচ্ছা, পেটেন্ট সম্পর্কে আলোচনা করার আগে কিছু কথা তোমাদেরকে জিজ্ঞেস করি। ধরো তোমাদের মধ্যে কেউ অনেক পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে নতুন একটা প্রযুক্তি বা একটা পণ্য, একটা বস্তু আবিষ্কার করলাম। যদি অন্য কোনো ব্যক্তি তোমার সেই প্রযুক্তিটা সে কোনো কষ্ট না করে নিজের বলে দাবি করে তাহলে তুমি কি সেই প্রযুক্তিটা প্রতি তোমার নতুন কোনো প্রযুক্তি তৈরি করার মতো তোমার আগ্রহ থাকবে না হারিয়ে ফেলবে? অবশ্যই নতুন প্রযুক্তি আবিষ্কারের জন্য তোমার আগ্রহ হারিয়ে ফেলবে। সুতরাং এই আবিষ্কারক বা উদ্ভাবনকারী অধিকার রক্ষা করার জন্য একটি আইন তাকে সুরক্ষা দেয়, সেই আইনটিকে বলা হয় আবিষ্কারকের অধিকার রক্ষা করে। অর্থাৎ সেই আবিষ্কারকের অনুমতি ছাড়া অন্য সেই পণ্য বা বস্তু বা প্রযুক্তিটা ব্যবহার করতে পারে না, বিক্রি করতে পারে না বা তৈরি করতেও পারে না। আমরা জানি পেটেন্ট নিঃসন্দেহে একটি মেধা সম্পদ। আর তোমরা জানো মেধা সম্পদ কাকে বলে? মানুষ তার সৃজনশীলতা, মেধা ও মনোযোগ দ্বারা যে সম্পদ তৈরি করে তাকে মেধা সম্পদ বলে। আর এই মেধা সম্পদ সুরক্ষা করার জন্য একটি মাধ্যম হচ্ছে পেটেন্ট। তো দেখি আমরা পেটেন্ট কাকে বলে। প্যাটেন্ট হলো নতুন আবিষ্কৃত বস্তুর উপর আবিষ্কারকের এমন একচ্ছত্র অধিকার যার ফলে তিনি এটি তৈরি, উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ের অধিকার করেন। অর্থাৎ প্যাটেন্ট হলো নতুন আবিষ্কৃত বস্তুর উপর, অর্থাৎ একটা বস্তু নতুন আবিষ্কার করলাম, সেই বস্তুর উপর যিনি আবিষ্কারক বা যিনি উদ্ভাবনকারী তার একমাত্র অধিকার, যেই অধিকারের বলে ওই আবিষ্কারক ওই পণ্য বা ওই প্রযুক্তিটা উৎপাদন করতে পারেন, উন্নয়ন করতে পারেন, ব্যবহার করতে পারেন এবং বিক্রয় করতে পারেন। ওকে, তো প্যাটেন্ট সনদ পেতে গেলে, প্যাটেন্টের সুবিধাটা পেতে গেলে অবশ্যই নিবন্ধন করতে হবে। তো নিবন্ধন করবে কার সাথে? সরকারি নির্দিষ্ট কর্তৃপক্ষের নিকটে নিবন্ধন করবে, সার্টিফিকেট দিবে, সনদ দিবে। এই প্যাটেন্ট সনদ পেতে হলে অবশ্যই 4টি উপাদান প্রয়োজন। প্যাটেন্ট সনদ পেতে গেলে কয়টি উপাদান প্রয়োজন? 4টি উপাদান প্রয়োজন। 4টি উপাদান যদি না থাকে, 4টির মধ্যে যদি একটি উপাদান অনুপস্থিত থাকে তাহলে প্যাটেন্ট সনদ পাওয়া যাবে। প্রথমত আবিষ্কারটি অবশ্যই নতুন হতে হবে। যে আবিষ্কারের জন্য বা যে প্রযুক্তির জন্য বা যে বস্তুর জন্য আমি প্যাটেন্ট করতে চাই সেটা অবশ্যই নতুন হতে হবে। পুরনো অথবা অন্য কোনো আবিষ্কারের অংশ বিশেষ হলে হবে না। দ্বিতীয়ত নতুন উদ্ভাবিত বিষয়টি অবশ্যই আবিষ্কারযোগ্য ও অকল্পনীয় সৃজনশীল ধারণার ফল হতে হবে। অর্থাৎ যে বিষয়টা আমরা আবিষ্কার করলাম সেটা ইনভেন্টেবল, আবিষ্কারযোগ্য। যে এমন একটা বিষয়, একটা কথা বলে নেই, প্যাটেন্ট কিন্তু পুরো আবিষ্কার করে প্যাটেন্ট করা যায়, আবার অর্ধেক বা কিছু অংশ আবিষ্কার করো আগে থেকে প্যাটেন্ট এর জন্য সনদ পাওয়ার জন্য আবেদন করা যায়। তবে তুমি যদি সেটা আবেদন করতে চাও অর্থপ্রস্তুত জিনিসের জন্য, সেই ক্ষেত্রে সেটা কিন্তু আবিষ্কারযোগ্য হতে হবে এবং অকল্পনীয় সৃজনশীল ধারণার ফল, অর্থাৎ বাস্তবায়নযোগ্য হতে হবে, বাস্তবসম্মত হতে হবে। উদাহরণস্বরূপ আমি যদি বলি মঙ্গল গ্রহে গিয়ে বাড়ি করবো, সেখানে আমি অ্যাপার্টমেন্ট বিক্রি করবো, সেখানে অনেক জমি আছে, সেটা কি আসলে বাস্তবসম্মত আগ্রহ? বাস্তবসম্মত না।
আমি যদি বলি সেটা আমি আবিষ্কার করলাম, কিভাবে করবো না করবো, আমি এইভাবে যাবো, সেখানে আমি এই ব্যবস্থা করবো, সবাই এখানে করতে পারে, তো সেটা বাস্তবসম্মত না, এই জন্য আমার পেটেন্ট দেওয়া হবে না। তো আবিষ্কারযোগ্য এবং বাস্তবসম্মত হতে হবে। তৃতীয়ত, আবিষ্কারটি অবশ্যই শিল্পের উপযোগিতা থাকতে হবে। অর্থাৎ শিল্প মানে কি? উৎপাদনের বাহন, আর উপযোগিতা হচ্ছে অবপূর্ণের ক্ষমতা। অর্থাৎ যে বস্তুটা আমি আবিষ্কার করব সেটা উৎপাদন কাজে ব্যবহৃত হতে হবে। যদি উৎপাদন কাজে না লাগে এমন কোনো বস্তুকে প্যাটেন্ট দেওয়া হবে না। উদাহরণস্বরূপ, বর্তমানে এই ক্লান্তি লগ্নে জানো যে হাওড় এলাকা বা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃষকরা যে শ্রমিক পাচ্ছে না ধান কাটার জন্য। এখন যদি এই অবস্থায় কোনো ব্যক্তি বা কোনো আবিষ্কারক এমন কোনো পদ্ধতি বা প্রযুক্তি আবিষ্কার করে যার মাধ্যমে কৃষকের ধান মাঠেই কেটে, মাঠেই মাড়াই করে ধান এবং খড়গুলো আলাদা করে ওখান থেকে সহজে তারা সংগ্রহ করতে পারবে, তাহলে সেটা কিন্তু উৎপাদন কাজে ব্যবহৃত হচ্ছে, এক্ষেত্রে কিন্তু প্যাটেন্ট দেওয়া হবে। বাট এমন যদি কোনো বস্তু আবিষ্কার করে যা কোনো উৎপাদন কাজেই লাগবে না, সেক্ষেত্রে প্যাটেন্ট দেওয়া হবে। এবং সর্বশেষ যে উপাদান রয়েছে প্যাটেন্ট সনদ পাওয়ার জন্য, সেটা হচ্ছে দেশের কোনো আইন দ্বারা নিষিদ্ধ এমন কোনো আবিষ্কারের সাথে সম্পর্কিত হতে, যে বস্তু তুমি আবিষ্কার করতে চাচ্ছ, আবিষ্কার করা হয়েছে, যাতে তুমি প্যাটেন্ট চাচ্ছি, সেটা যদি দেশের কোনো আইন দ্বারা নিষিদ্ধ হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে প্যাটেন্ট সনদ দেওয়া হবে। উদাহরণস্বরূপ বলতে পারো যে বাংলাদেশে অনেকগুলো সংগঠন, যেমন জিএমবি, তারপরে তোমার অনেকগুলো সংগঠন নিষিদ্ধ রয়েছে। এখন এদের কার্যক্রম যদি পরিচালনা করার জন্য যদি কোনো এমন কোনো প্রযুক্তি বা বস্তু বা এমন কোনো কিছু আবিষ্কার করা হয় যার জন্য প্যাটেন্ট চাওয়া হয়, এগুলো কিন্তু অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে দেশের আইন দ্বারা নিষিদ্ধ সংগঠন। তো এই ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য যদি কোনো আমি সেটা উৎপাদন কাজে লাগলেও সেই প্রযুক্তিটার ক্ষেত্রে সরকার কখনো প্যাটেন্ট সনদ দিবে না। ক্লিয়ার? ওকে। তো প্যাটেন্ট সনদ পাওয়ার জন্য কয়টি উপাদান প্রয়োজন? 4টি উপাদান। এক, আবিষ্কারটি সম্পূর্ণ নতুন হতে হবে, আবিষ্কারটি আবিষ্কারযোগ্য হতে হবে, শিল্প উপযোগিতা থাকতে হবে, এবং দেশের আইন দ্বারা নিষিদ্ধ হতে পারবে। ওকে। তো এই প্যাটেন্ট সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেই। প্যাটেন্টের মূল উদ্দেশ্য হলো নতুন প্রযুক্তি ও শিল্পের উন্নয়নে আবিষ্কারককে উৎসাহ প্রদান করা, অর্থাৎ আবিষ্কারক যদি নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন শিল্প উন্নয়ন করতে পারে, সেটাকে উৎসাহ প্রদান করা। বাংলাদেশে 1911 সালে প্যাটেন্ট ও ডিজাইন আইন প্রচলিত হয়েছে, তোমাদের এমসিকিউ জুড়ে লাগবে। বাংলাদেশের প্যাটেন্ট সনদের মেয়াদ হচ্ছে 16 বছর, আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট সনদের মেয়াদ হচ্ছে 17 বছর। ওকে, আমরা চলে যাই হচ্ছে প্যাটেন্ট যদি সনদ পেয়ে যায়, এই প্যাটেন্ট সনদের ফলে কি কি সুবিধা পেয়ে থাকে, কারা কারা সুবিধা পেয়ে থাকে, তো কি কি সুবিধা পেয়ে থাকে এই বিষয়ে আলোচনা করি। ওকে, প্যাটেন্টের সুবিধা দেখো, এখানে 4টা পক্ষ থেকে আমরা প্যাটেন্টের সুবিধা আলোচনা করতেছি। এক হচ্ছে উদ্ভাবকের সুবিধা, 2 আমদানিকারকের সুবিধা, 3 অন্যান্যদের সুবিধা, 4 রাষ্ট্রের। ওকে, উদ্ভাবক অথবা আবিষ্কারকের সুবিধাটা কি একটু দেখি। আমরা জানি প্যাটেন্ট সনদের ফলে এর দ্বারা আবিষ্কারক বা যিনি উদ্ভাবক তার আইনগত অধিকার সুরক্ষা করা হয়, অর্থাৎ তার স্বার্থ যাতে সুরক্ষা পায়, অর্থাৎ তার আবিষ্কৃত বস্তুটা যাতে তার অনুমতি ব্যতিরেকে অন্য কেউ তৈরি করতে না পারে, ব্যবহার করতে না পারে, বিক্রয় করতে না পারে। এই জন্য প্যাটেন্ট সনদের দ্বারা তার অধিকার রক্ষা করা হয়। এবং অন্য কোনো ব্যক্তি যদি তার অনুমতি ছাড়া বিক্রয় বা ব্যবহার করতে চায় বা করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এর ফলে আবিষ্কারক বা উদ্ভাবককে অধিকার রক্ষা করে তাই যে সুবিধাপ্রাপ্ত হন এবং তাকে নতুন নতুন প্রযুক্তি বা শিল্পের উন্নয়নের জন্য উৎসাহিত করা হয়। দ্বিতীয়ত হচ্ছে আমদানিকারকের সুবিধা। আমরা জানি প্যাটেন্ট রপ্তানি করা যায়, অর্থাৎ যিনি আবিষ্কারক বা যিনি উদ্ভাবক তিনি আমদানি উদ্ভাবন করলেন, তিনি চাইলে অন্য কারো কাছে বা অন্য কোনো দেশে প্যাটেন্টটা বিক্রি করতে পারবেন। তো আমরা জানি এক দেশ থেকে অন্য দেশে যদি কোনো পণ্য, সেবা বা প্রযুক্তি রপ্তানি বিক্রি করা হয় তাকে বলা হয় কি? রপ্তানি। তো এক দেশ থেকে আরেক দেশে রপ্তানি করা যায়, আবার অন্য দেশ থেকে ক্রয় করতে বলা হয় আমদানি। আমদানিকারকের সুবিধা পেয়ে থাকেন, অর্থাৎ ধরো চীনে যদি নতুন একটা প্রযুক্তি তৈরি হয়, সেখান থেকে যদি ওই আবিষ্কারকের পক্ষ থেকে যদি আমরা আমাদের দেশের কোনো একজন ব্যক্তি বা কোনো একটা প্রতিষ্ঠান যদি আমদানি করেন এই সুবিধা দ্বারা তাকে অর্থের বিনিময়ে, সেক্ষেত্রে এই বাংলাদেশের যিনি আমদানিকারক আছেন তিনিও সেই একই সুবিধা পাবেন। তিনি একমাত্র ওই পণ্য বা বস্তু বা ওই প্রযুক্তিটা তৈরি করতে পারবেন, উন্নয়ন করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এছাড়া বাংলাদেশের অন্য কোনো ব্যক্তি এই আমদানিকারকের অনুমতি ছাড়া যদি সেটা তৈরি বা বিক্রি বা ব্যবহার করেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। সুতরাং যেমন প্যাটেন্ট সনদ থাকলে তোমার আমদানিকারকরা সুবিধা পেয়ে থাকে। অন্যান্যদের সুবিধা, একটা কথা আছে না, দেখে উৎসাহিত হওয়া,
ভালো কিছু দেখে উৎসাহিত হওয়া। যেমন আমাদের যদি কোনো আবিষ্কারক বা কোনো উদ্ভাবনী দেখে যে প্যাটেন্টের ফলে উদ্ভাবকের আবিষ্কারকের আইনগত অধিকার রক্ষা পাচ্ছে, আমদানিকারকের অধিকার রক্ষা পাচ্ছে, সুতরাং তারাও নতুন নতুন আবিষ্কারের প্রতি উৎসাহিত হয়। ফলে তারা নিজেরাও কি হচ্ছে, লাভবান হচ্ছে। রাষ্ট্রের সুবিধা, আমরা জানি একটা দেশ বা একটা রাষ্ট্র যত প্রযুক্তিগত বা শিল্পের দিক থেকে যত উন্নত, সে দেশ অর্থনৈতিক ভাবে তত অর্থনৈতিক উন্নয়নের মূল যে ধারাটা রয়েছে সেখানে প্রযুক্তিগত উন্নয়ন বা শিল্পের উন্নয়নের দিকে ধরা হবে। তো এরকম প্যাটার্ন সড়ক থাকার ফলে যদি আবিষ্কারক বা দেশে প্রযুক্তি তৈরি করা হয়, প্রযুক্তির উন্নয়ন হয় এবং সবাই ব্যবহার করতে পারে এবং প্রযুক্তি আমদানির সুযোগ থাকার কারণে ওই দেশও কি প্রযুক্তিগত ভাবে সুবিধা প্রাপ্ত হয়। এই তো আজকে আমাদের আলোচনার বিষয় এই প্যাটেন্টের সুবিধা এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের প্যাটেন্ট নিবন্ধন করার যে পদ্ধতি রয়েছে, যে কিভাবে প্যাটেন্ট নিবন্ধন করতে হয় সে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। আজকে আর নয়। যেমন প্যাটেন্ট নিবন্ধন করার জন্য প্রথমত আবেদনপত্র জমা দিতে হবে, আবিষ্কারের প্রক্রিয়া বর্ণনা করতে হবে, তারপরে আবিষ্কার পরীক্ষা করতে হবে, আবেদনপত্র গ্রহণ করা হবে, প্যাটেন্ট সনদ। তো আজকে তোমাদের জন্য এ পর্যন্তই। পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাস যখন আমাদের আগামী সোমবারে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তোমাদের যদি কোনো জানা থাকে আমাকে কোশ্চেন করতে পারো। Till then, student, stay safe.